এসআইআর 2026 28 তারিখে যে ফাইনাল তালিকা পাবলিশ হলো, সেখানে অসংখ্য মানুষ ডিলিট হয়েছিলেন। ওনারা এখনও ঝুলে আছেন, ওনাদের শুনানির এখনও ব্যবস্থা করা হয়নি। কমপ্লিট তো দূরের কথা, এখনও শুরু হয়নি। দ্বিতীয় কথা, তারপর আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিট হচ্ছেন ধাপে ধাপে সাপ্লিমেন্টারিতে তাদের নামগুলো পাবলিশ হচ্ছে। এখানে অসংখ্য ডিলিটেড। এই দুই দল মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে চিত্র দেখা দিয়েছে সেটা ভয়ানক। চরম উচ্ছৃঙ্খল পরিস্থিতি সারা বাংলা জুড়ে। প্রত্যেকটা পরিবারে অশান্তির চিত্র পরিলক্ষিত হচ্ছে। যারা এগুলো নিয়ন্ত্রণ করবে তাদের কিন্তু কোনো হেলদোল নেই। অন্যদিকে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, অনেক লয়ার, কেউ ব্যক্তিগতভাবে, কেউ দলীয়ভাবে, মানে অনেক রাজনৈতিক দল, ওনারা তাদের লয়ারদেরকে বলেছেন এবং ওনারা সাহায্য করার জন্য মানুষের কাছে এগিয়ে এসেছেন, সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিচ্ছেন। অর্গানাইজেশনসগুলো এগিয়ে এসেছেন মানুষকে হেল্প করার জন্য, এবং অনেকে ব্যক্তিগতভাবেও মানুষের হেল্প করছেন। ইনাদের কিন্তু অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো আজকে এরকম অনেকগুলো নাম্বার, যেগুলো আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে আমি শেয়ার করে দিলাম। মানুষ যে ডিলিট হচ্ছেন, ওনারা কি করবেন কি করবেন না তা ইনাদের সঙ্গে পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। কারণ আমার একার পক্ষে সব কিছু হ্যান্ডেল করা, যতজন মানুষ আমার সঙ্গে যোগাযোগ করছেন বা আমার ভিডিওসগুলো দেখছেন, ওনাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে হেল্প তো করতে পারছি না, কিন্তু ওনাদেরকে তো আমি আশায় বসিয়েও রাখতে পারি না। তাই আমি বলছি এই নাম্বারগুলো আপনারা দেখুন। এই হোয়াটসঅ্যাপ যে আমার গ্রুপটা রয়েছে সেন্ট্রাল গ্যাজেটের, সেখানেও নাম্বারগুলো রয়েছে অ্যাভেলেবেল, আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন। এছাড়াও আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু স্ক্রিন রেকর্ড করতে গিয়ে ওগুলো বারবার ব্ল্যাক হয়ে যাচ্ছে। হয়তো এটা নতুন নিয়ম, কারো পার্সোনাল ইনফরমেশন রেকর্ড হয় না, এ কারণে আমি দেখাতে পারলাম না। কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ, মানে আপনার নির্দিষ্ট ডিস্ট্রিক্টে নির্দিষ্ট একজন লয়ার দেওয়া আছে, তার নাম্বার দেওয়া আছে, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করবেন। সব সময় হয়তো নাম্বারগুলো অ্যাভেলেবেল থাকবে না, কারণ বুঝতেই পারছেন একজন মানুষের পক্ষে সারা পশ্চিমবঙ্গ থেকে, সারা গোটা জেলা থেকে যদি কল আসে, ওনার একার পক্ষে সবগুলো রেসপন্স করা ইম্পসিবল। উনিও একজন ব্যক্তি, কিন্তু আপনাকে ধৈর্যটা ধরতে হবে। এবং আমি বলি, আমার ডিস্ট্রিক্টে যিনি লয়ার রয়েছেন দায়িত্বে, ওনার সঙ্গে আমার কথা হলো এক্ষুনি, বিস্তারিত জানার চেষ্টা করলাম, অনেকগুলো প্রশ্ন ওনাকে রাখলাম এবং তার পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো পেলাম সেগুলো জানাতেই এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমি করছি। প্রথমত, জেনারেল লয়ার, ওনাদের কাছেই এখনও ব্যাপারটা ধোঁয়াশা। এই ব্যাপারটা যে 15 ডেজ, উইদিন 15 ডেজ আপনাকে অ্যাপিলটা করতে হবে, 15 দিনের মধ্যে। সেই 15 দিনটা শুরু হচ্ছে কবে থেকে এটা কিন্তু ক্লিয়ার কোথাও বলা নেই। এটা ধোঁয়াশা, জেনে বুঝে রাখা হয়েছে। নিয়ন্ত্রণকারী সংস্থা সিইও ওয়েস্ট বেঙ্গল এবং ইসিআই এটা ক্লিয়ার করছে না যে এই 15 দিনটা কবে থেকে স্টার্ট হচ্ছে, যেদিন তালিকা পাবলিশ হলো সেদিন থেকে, নাকি যেদিন ট্রাইব্যুনাল ফরমেশনটা কমপ্লিট হবে সেদিন থেকে। এটা কিন্তু এখনও ক্লিয়ার নয়। আমি লয়ারের সঙ্গে যে কথা বললাম, উনিও একই কথা বলছেন যে এখানে কিন্তু ধোঁয়াশা রয়েছে। যদি তালিকা, সাপ্লিমেন্টারি তালিকার কথা বলছি, সেটা পাবলিকেশনের ডেট থেকে যদি ধরা হয় 15 দিন, তাহলে অলরেডি কাউন্টডাউন হ্যাজ বিন স্টার্টেড, শুরু হয়ে গিয়েছে এবং বেশ 5-6 দিন চলে গেল। 23 তারিখ থেকে আজকে হিসাব করুন, 30 তারিখ, 7 দিন গত। আগামী 7 দিনেও ট্রাইব্যুনাল ফরমেশন কমপ্লিট হবে কি না এবং ডকুমেন্টগুলো সেখানে গ্রহণ করার ব্যবস্থা করা হবে কি না, শুনানি স্টার্ট হবে কি না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অতএব ধোঁয়াশা একটা রয়েছে। দ্বিতীয় কথা, যে ট্রাইব্যুনালের শুনানিগুলো হবে, সেই ট্রাইব্যুনাল ফরমেশন কিন্তু টিল নাও ইজ নট কমপ্লিটেড। এই কাজটা কমপ্লিট হয়নি। তাহলে অ্যাপিল করার জন্য আপনারা যে দৌড়োদৌড়ি করছেন, ছুটোছুটি করছেন, সেটা আপনাদের দৌড়োদৌড়ি হচ্ছে, ছুটোছুটি হচ্ছে। আপনাদের অ্যাপিলগুলো কিন্তু এখনও যদি কোথাও জমা দিয়েও থাকেন, সেটা কিন্তু পড়েই থাকবে। শুনানির ব্যবস্থা এখনই করা হচ্ছে না, কারণ যেখানে শুনানির ব্যবস্থা করা হবে সেটাকেই সাজানো কমপ্লিট হয়নি, দ্যাট ইজ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ফরমেশন ইজ নট কমপ্লিটেড ইয়েট। আশা করি বোঝাতে পারলাম। যেহেতু গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি ট্রাইব্যুনালের, তাই শুনানিতে দেরি আছে। এ কারণে আপনাদের শুধু একটাই কথা, ওনার মেসেজ ধরে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের প্রথম যেটা কর্তব্য সেটা হচ্ছে শান্ত থাকুন, ধীর স্থির থাকুন, চারপাশে চোখ রাখুন, খোঁজ খবর করুন, প্রয়োজনে এসডিও ডিএম অফিসে খোঁজ করুন। গোটা পাড়া থেকে একজন ছেলেকে পাঠালেই যথেষ্ট। আপনারা সকলকে দৌড়ানোর তো দরকার নেই, সকলের কাজ রয়েছে। এটা ওই যে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা, ওনাদের মনে নাও হতে পারে, ওনারা তো মানে চাইছেন মানুষ হ্যারাস হোক, এটা তো বোঝাই যাচ্ছে। যদি এরা
না চেয়ে থাকে, তাহলে ক্ল্যারিফিকেশন কেন দিচ্ছে না যে কবে থেকে 15 দিন গণনা করা শুরু হবে, এসডিও অফিসে, ডিএম অফিসে অফলাইন মোডে ডকুমেন্টগুলো রিসিভ করা হচ্ছে না কেন? ক্লারিফিকেশন তো দেবে, দিচ্ছে না কেন? বসে বসে তামাশা দেখছে। তো আপনারাও আমি বলছি যে এই তামাশার শিকার হতে যাবেন না। আপনারা বাড়িতে ধৈর্য ধরে বসুন, নজর রাখুন, অনলাইনে চুরি করে এখনই অ্যাপিলটা করবেন না, সময় রয়েছে। কিভাবে সময়টা রয়েছে? যদি যেদিন তালিকা পাবলিশ হয়েছে সেদিন থেকেও যদি 15 দিন কাউন্ট করতে হয়, তাও দেখবেন আপনার অনেকটা সময় রয়েছে, এখনও 8 দিন সময় রয়েছে হাতে। তা আপনি আরও 7ম দিন পার করে নেক্সট উইকে একদম যে শেষ দিন রয়েছে তার আগের দিন আপনি তো অনলাইনে আবেদনটা করতে পারেন। কেন এ কথা বলছি? কারণ রয়েছে, কারণ এর মধ্যে অনেকগুলো আপডেট আসতে পারে নতুন। আপনি এখনই যদি আবেদনটা করে দিয়ে বসে থাকেন, আমি ডিইওতে অ্যাপিল করার সময় দেখেছিলাম মানুষ পরবর্তীতে এসে আমাকে বলছে যে দাদা এরকম বলেছে, আমি এরকম করে ফেলেছি, কোনো অসুবিধা হবে না তো? সেই অসুবিধা হবে কি হবে না সেটা এখনও বলা সম্ভব নয়, কারণ হিয়ারিং স্টার্ট হয়নি ডিইওতে যারা আবেদন করেছিলেন। তো এই জন্যে আপনাদেরকে বলবো, ধৈর্য ধরতে শিখুন, সবুরের ফল মিঠা হয়, এটা জানুন। যখন সময় ঘনিয়ে আসবে, ফুরিয়ে আসবে, একদম কাছাকাছি আর 1-2 দিন রয়েছে, তখন বলবো অনলাইনে আবেদনটা করে দিন। এবং চেষ্টা করবেন সর্বপ্রথম অফলাইনে আবেদন করার। হ্যাঁ, অফলাইন এবং অনলাইন দুটোতে করব কি না যারা জিজ্ঞেস করছেন, দেখুন যে কোনো একটাতে আবেদন করার নিয়ম এবং একটাতে করলেই হয়ে যায়। আপনি অনলাইনটাকে প্রেফার করুন কারণটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওটাতে প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের। অনলাইনে আপনাকে দুটো জায়গা দেওয়া হয়েছে, একটাতে আপনি কারণ দেখাচ্ছেন আপনি কেন ডিলিট হয়েছেন, এবং দ্বিতীয়টাতে আপনাকে বলতে হবে যে আপনি এই ডিলিশনের হাত থেকে মুক্তি চাইছেন কেন, রিলিফ চাইছেন কেন, এটা বলতে হবে। কিন্তু কোনো ডকুমেন্টেশনের জায়গা ওখানে রাখা হয়নি। আপনি শুধু আপনার কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলির নাম্বারটা উল্লেখ করতে পারছেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং আপনার এপিক নাম্বার, এই 4টে নম্বর আপনি ওখানে উল্লেখ করতে পারছেন। ডকুমেন্ট অ্যাটাচ করার, ফাইল অ্যাটাচ করার কোনো জায়গা কিন্তু এখনও অবধি যারা অ্যাপিল করেছে তাদের সঙ্গে, আমি তো ব্যক্তিগতভাবে করতেই পারিনি, এতটাই ব্যস্ত, কিন্তু যতটা জানলাম ডকুমেন্ট আপলোড করার কোনো জায়গা দেওয়া হয়নি। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, আপনি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ এসেছিল সেখানে যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলোর উপরে বেস করেই আপনার হিয়ারিংটা হবে, এটা আমরা ধরে নিতে পারি। এরকম করে এগোচ্ছে ব্যাপারটা। তাহলে আপনাকে বুঝতে হবে, যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ে ডকুমেন্ট গুলো দিয়েই আমার ট্রাইব্যুনালেও হিয়ারিং হয়, তাহলে ওখানে ডকুমেন্ট দেওয়ার পরেও আমরা তো ধরে নিচ্ছি যে আন্ডার অ্যাডজুডিকেশনে হিয়ারিং হয়েছে, সেখানে আমরা উপস্থিত যতই না থাকি, সেই হিয়ারিংয়ে আমি যদি ডিলিট হই, ওই একই ডকুমেন্টের উপরে বেস করে যখন ট্রাইব্যুনালে হিয়ারিং হবে সেখানে আমাকে রাখা হবে, কি গ্যারান্টি আছে? তো এই কারণে আমাকে যাতে ডিলিট না করা হয়, এ কারণে আমার যে উপযুক্ত নথিগুলো রয়েছে সেগুলো আমাকে দেখানোর প্রপার জায়গা দিতে হবে। সেই জায়গাটা হচ্ছে অফলাইন। আপনি এখানে অফলাইনে একটা নিজের হাতে বা অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকগুলো ফরম্যাট ঘুরে বেড়াচ্ছে, যে কোনো একটা আপনি পিক করতে পারেন। নিজে লিখলে সবচাইতে বেশি ভালো। এর মধ্যে আমিও সোশ্যাল মিডিয়া থেকে পিক করেছি দুটো, যেটা আমার যুক্তিসঙ্গত মনে হয়েছে, এবং সামান্য কিছু এডিট করে আমি সেই দুটো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, একটা ইংরেজি একটা বাংলা। এই অফলাইনটাকে প্রেফার করতে আমি এ কারণেই বলছি, অফলাইনটা আপনি যে লিখলেন, লেখার পর আপনার যে অ্যাপ্লিকেশন লেটারটা, যে আবেদনপত্রটা, সেটা যে আপনি সাজাচ্ছেন, সেটাতে আপনি কি কি ডকুমেন্ট জুড়ে দিচ্ছেন সেটা অতি অবশ্যই উল্লেখ করবেন। ধরুন আপনি আইডি প্রুফ হিসেবে দিচ্ছেন আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্ট, এনি ওয়ান, কিংবা 5টার মধ্যে 5টাই, ঠিক আছে। আপনার লেগাসি পেপারস হিসেবে দিচ্ছেন আপনি 1952 সালের, 1955 কিংবা 1971-এর জমির দলিল, আপনার নামের কিংবা আপনার বাবার নামের কিংবা আপনার ঠাকুরদার নামের, এটা উল্লেখ করবেন। এরপরে আপনি লিঙ্কিং ডকুমেন্ট হিসেবে কী কী দিচ্ছেন, 2002 সালের তালিকা দিচ্ছেন, 2026-এর তালিকা দিচ্ছেন, যেখানে আপনার বংশের কারো নাম রয়েছে, মানে আপনি যার সাথে লিঙ্ক করেছেন তার নামটা রয়েছে। এছাড়াও স্থানীয়, আপনি যে এখানে বাস করছেন স্থানীয়ভাবে দীর্ঘদিন, তার যে প্রমাণপত্রগুলো রয়েছে, আপনার যে অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো দিচ্ছেন। এগুলো নাম ধরে ধরে যখন আপনি উল্লেখ করছেন, উল্লেখ করার পর যখন এটা 2 কপি করবেন কিংবা এটা 1 কপি জেরক্স করবেন। এই যে অ্যাপ্লিকেশন লেটারটা, যেখানে আপনি এই ডিটেলসগুলো লিখলেন এবং আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করতে চলেছেন সেগুলোর নামগুলো দিলেন। দেওয়ার পরে আপনি যখন এটাতে রিসিভ পাবেন অফলাইনে, তখন সেই যে সিল এবং সিগনেচারটা সেখানে থাকবে, তার মানে এটা প্রমাণ করে যে আপনি এই ডকুমেন্টগুলো সাবমিট করেছিলেন। এরপরে
কেউ বলতে পারবে না এই কথা আপনাকে যে আপনি ট্রাইব্যুনালে কী ডকুমেন্ট দেখাবেন আর কী ডকুমেন্ট দেখাবেন না। আপনি যেগুলো ওখানে এনলিস্ট করেছেন, এনক্লোজ করেছেন, তার প্রত্যেকটা ডকুমেন্ট আপনি কিন্তু বিচার ব্যবস্থার সামনে তুলে ধরতে পারবেন। এই জায়গাটা কিন্তু থাকছে। অনলাইনে আপনি কোনো ডকুমেন্টই আপলোড করতে পারছেন না, এই ব্যাপারটা ক্লিয়ারই নয় যে পরবর্তীতে আপনাকে ট্রাইব্যুনালে অন্য ডকুমেন্ট দেখানোর সুযোগ করে দেওয়া হবে, নাকি বলবে যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে ইসিআইয়ের গাইডলাইন মেনে 12টা নথির কথা যে বলেছে তার মধ্যে যে কটা আপনি দিতে পেরেছেন বা পারেননি সেগুলোর উপরে বেস করে শুনানি হবে। এটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এ কারণে আমি বলছি, প্রথম কথা তাড়াহুড়ো নয়, দ্বিতীয় কথা আপাত অনলাইনটাকে অ্যাভয়েড করুন। যদি অফলাইন শুরু হয়ে থাকে অফলাইনটাকে করুন, অফলাইন হচ্ছে কিনা সেটা খোঁজ খবর রাখুন। আপনার অনলাইনে আমি আবারও বলছি, শেষ 2 দিন যখন থাকবে, 15 দিন শেষ হওয়ার, তখনও আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন। একটু নিজস্ব বুদ্ধি খাটান এবং প্র্যাকটিক্যালি ব্যাপারগুলোকে ভাবার এবং করার চেষ্টা করুন। আমি লয়ারের সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট রাখছি এবং আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করুন নিজের তরফ থেকে। আমার একার পক্ষে সবার কাছে পৌঁছানো সম্ভব নয়। আপনি নিজেকে আপডেট করুন। আপডেট করার পর আপনার যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রয়েছে, এই একই দায়িত্ব আপনি পালন করুন। তাহলে মানে আপনি নিজেই ভালো করে জানেন যে 10-এর লাঠি 1-এর বোঝা, এই জিনিসটা যেন না হয়। আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে পারি মানুষকে সাহায্য করতে। এই কাজে আমাকে একটু সাহায্য করুন। লয়ারদের কন্ট্যাক্ট নাম্বার আমি প্রোফাইল নাম্বারে দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সংগ্রহ করুন। ওনাদের বিরক্ত করবেন না, এটা অনুরোধ। আপনি সামান্য আপনাদের গ্রামের মধ্যে যে কোনো 1-2জন কথা বললেই হবে। কথা বলার পর উনি যদি আপনাদেরকে ফিজিক্যালি ডকুমেন্ট নিয়ে উপস্থিত হতে বলেন, সেটাও আপনারা করতে পারেন। যদি আপনাদের ডিলিশনের কারণ জানতে চায়, কারণ তো আপনি বলতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে গ্রাউন্ডটা দেওয়া হয়নি, কোন গ্রাউন্ডে আপনাকে ডিলিট করলো, শুধু ডিলিটেড, এটা আপনি জানেন, কিন্তু কী কারণে এটা বলা হয়নি। এখানেই সন্দেহটা যাচ্ছে। তো এ কারণেই বলছি যে অনেকগুলো বিষয় এখনও প্রচুর ধোঁয়াশা রয়েছে। আমি লয়ারের সঙ্গে কথা বলে এই জায়গাটা আরও ক্লিয়ার আমার হয়ে গেল যে এগুলো যা হচ্ছে তা হচ্ছে মানুষকে হ্যারাস করার মূল উদ্দেশ্য। আর ইসিআই এবং সিইও ওয়েস্ট বেঙ্গলের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এগিয়ে এসে নোটিফাই করুন, মানুষকে জানান গ্রাউন্ড কবে আপনারা দিচ্ছেন, মানুষ কবে এসডিও অফিসে, ডিএম অফিসে অফলাইন মোডে ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়াটা করতে পারছে, অনলাইন প্রক্রিয়াটা মানুষ কিভাবে করবে এবং ডকুমেন্টগুলো কোথায় কিভাবে আপলোড করবে সেটা আপনারা অতি সত্বর জানিয়ে দিন। ধন্যবাদ।